তুই তো নিজের জন্য এতটা স্বার্থপর ছিলি না জ্যোতি। কবে হলি তুই এতটা স্বার্থপর? নিজের শান্তি পেতে এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছিলি? নিজের ওষ্ঠজোড়া কামড়ে ধরল জুথি, ফুপিয়ে উঠল। পাশ থেকে ফোন বেজে উঠল। জুথিকার কোনো ভাবান্ত নেই, সে চোখ বন্ধ করে একই ভঙ্গিতে পড়ে রইল। তারপর আরো দুবার বাজলো ফোন। জুথিকা হাতড়ে ফোনটা সামনে আনলো, চোখ খুলে দৃষ্টি দিল ফোনের দিকে। নাম্বারটা দেখে মেজাজ তীক্ষ্ণ হলো তার। ফোনের স্ক্রিনে তুহিনের নামটা জলজল করছে। জুথিকা ফোন রেখে দিল। মিনিট যেতেই আবার বেজে উঠল ফোন। জুথিকা এবার ধরল, রিসিভ করে কানে চেপে ধরে প্রচন্ড রাগ নিয়ে ঈষৎ পরিমাণ চেঁচিয়ে বলল, বারবার ফোন কেন দিচ্ছ? অপ্রস্তুত হয়ে বলল তুহিন। আমতা আমতা স্বরে বলল, জিজ্ঞেস করতে ফোন করেছিলাম। কি জিজ্ঞেস করবে? জুথিকার স্বর রুষ্ট শোনালো। তুহিন চোখের পলক ফেলে প্রলম্বিত শ্বাস ফেলল কয়েকটা, অতঃপর জিজ্ঞেস করলো, বাড়িতে ঠিকভাবে পৌঁছেছিলে? জুথিকা চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পরিমাণ চোখ বন্ধ রেখে মেজাজ ঠান্ডা করার চেষ্টা চালাতো। মিনিট খানিক অতিক্রম করে বলল, ওষুধ খেয়েছ? হ্যাঁ খেয়েছি। দুপাশেই নীরব রইল। সেকেন্ড মিনিট দুপাশেই নীরবতা পালন করলো। জুথিকার মনে তারা, কখন তুহিন ফোন কাটবে সে একটু শান্তিতে শ্বাস ফেলে। যে ছেলেটা ফোন দেওয়াতে জুথিকার দুষ্ট মেজাজ, সেই ছেলেকে আবার কিভাবে মেনে নেবে জুথিকা? এপাশে তুহিনের মনে অস্থিরতা। সে জুথিকার সাথে কথা বলার জন্য কাল রাত থেকে ব্যাকুল হয়ে আছে, কিন্তু এখন ফোন করতেই জুথিকা চেঁচামেচি। তবুও ভালো লাগছে তুহিনের, মনের কোথাও একটা শান্তি শান্তি লাগছে। অস্থিরতা ক্রমশই কমে এসেছে। লম্বা ক্ষণের নীরবতা ভেঙে তুহিন ডেকে উঠল জুথিকাকে। জ্যোতি, বলো। আরেকটিবার সুযোগ দেবে আমায় তোমায় ভালোবাসার? জুথিকা নিশ্চুপ রইল। জুথিকার নীরবতা তুহিনকে আশাহত করলো। করুণ স্বরে বলে উঠল, একটিবার জ্যোতি। বলেছি তো আমার সময় প্রয়োজন। আর একটা কথা জানো তুহিন, একটা মানুষকে যেমন প্রচণ্ড ভালোবাসা যায় সেরকম ঘৃণাও করা যায়। একটা সময় আমি তোমাকে যেমন প্রচণ্ড ভালোবাসতাম, ঠিক সেই রকম এখন আমি তোমাকে প্রচণ্ড ঘৃণা করি তুহিন, প্রচণ্ড ঘৃণা করি। তুহিনের স্বর আর ভেসে আসলো না এপাশে। জুথিকার কথার পিঠে সে যার কথা খুঁজে পাচ্ছে না, কি বলবে। জুথিকা তার মুখ বন্ধ করে দিল। জুথিকায় পুনরায় বলল, তবে আর একটা কথা জানো তো, এভরি পার্সন ডিজার্ভ আ সেকেন্ড চান্স। আমি ভাববো তুহিন, তোমাকে দ্বিতীয় সুযোগ দেয়া যায় নাকি সেটা আমি ভাববো। রাখছি তাহলে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফোন কেটে দিল জুথিকা। ফোনটা পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল সে। ঘরে এসে পাখি শ্রাবণের হাত মুখ শরীর মুছিয়ে দিয়েছে। অতঃপর নিচ থেকে এক প্লেট খাবার এনে শ্রাবণকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আপাতত শ্রাবণ শুয়ে আছে বিছানায়। তার পাশে পাখি বসে আছে মলিন চোখে মুখে। চোখ মুখ জুড়ে তার কেমন একটা অসুস্থতার ছাপ। শ্রাবণের হৃদয় কুঁচকে এলো। হাত বাড়িয়ে পাখির মুখ স্পর্শ করে বলল, কি হয়েছে বউ পাখি, অসুস্থ লাগছে? না ঠিক আছে আমি। চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তাহলে? পাখি শ্রাবণের কথার পিঠে কোনো উত্তর দিল না, বরং শ্রাবণকে প্রশ্ন করে বসলো। কাল থেকে সে প্রশ্নটা করতে চাইছে, কিন্তু সুযোগের অভাবে আজ শ্রাবণের রাগান্বিত ভাব দেখে করা হয়নি। এখন করলো। অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে? বাবা ফোন দিয়ে যখন আপুর ঘটনা বলল তখন বাইক ফুল স্পিডে চালিয়ে আসতে গিয়ে করলাম অ্যাক্সিডেন্ট। হা 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 হা। অ্যাক্সিডেন্ট করে হাসছেন আবার? শ্রাবণের হাসির রেখা বৃদ্ধি পেল খানিক পরিমাণ। দৃঢ় কণ্ঠে পাখিকে কাছে ডাকলো। পাখি মুখ ঘুরিয়ে নিল। শ্রাবণ আরেকটু হাসলো। হাত বাড়িয়ে পাখির কোমর জড়িয়ে কাছে আনলো। পাখির মাথাটা নিচু করে ললাটে অধর ছোঁয়ালো লম্বা সময় নিয়ে। অতঃপর ওষ্ঠজোড়ায় অধর ছুঁয়ে বলে উঠল, এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, বউ পাখির ছোঁয়া পেয়েছি যে। 7 দিনের মাথায় এসে জুথিকা তার সিদ্ধান্ত জানালো পরিবারের কাছে। জুথিকা তুহিনকে আরেকবার শুধরানোর সুযোগ দিতে চায়। একবার মানে একবার। এটাই তুহিনের জন্য প্রথম এবং শেষ সুযোগ। বাড়ির সবাই জুথিকার মতকে সমর্থন করলো। বাড়ির মেয়ে যদি এতে খুশি হয় তাহলে তারাও খুশি। তুহিন জুথিকার মত শোনার পর খুশির সাথে ক্ষীণ অবাক হয়েছিল বটে। এই 7টা দিন জুথিকার সাথে যতবার তুহিন কথা বলেছে ততবারই মনে হয়েছে জুথিকা হয়তো তাকে সুযোগ দেবে না। কারণ তুহিন ফোন করলেও ফোনের ওই পাশে জুথিকা থাকতো নিস্পৃহ, যেন তুহিন ফোন কাটলে সে বাঁচে। তুহিন আজকে জুথিকাদের বাড়ি এসেছে। শ্রাবণ ফোন করে তাকে জুথিকার সিদ্ধান্ত জানিয়েছে। তুহিনকেও আসতে বলেছে বাড়িতে, সাথে তুহিনের বাবা মাকেও নিয়ে আসতে বলেছে। তুহিনের বাবা না আসলেও তুহিনের মা এসেছে সাথে। বাড়ির ভেতর ঢুকতে প্রথমে দেখা মিলল সালমা বেগমের সাথে। সে ডাইনিং টেবিলে গোছগাছ করতে ব্যস্ত ছিলেন। তুহিন এসে সালমা বেগমকে সালাম দিল। তুহিনের পাশে তানিয়া বেগমকে দেখে সালমা বেগম ঠোঁট প্রসারিত করে বলল, কেমন আছেন আপা? তানিয়া বেগম চারপাশের দৃষ্টি বলেছেন একবার। বাড়িটা ঠিক আগের মতোই আছে, কিচ্ছু পরিবর্তন নেই। তানিয়া বেগম মুখ বাঁকালেন, খোঁচা দিয়ে বললেন, তা বাড়িটি দেখি।
সে আগের মতো পুরনোই আছে। সালমা বেগমের মুখ চুপসে এলো। সেই আগা থেকে তানিয়া বেগম জুথিকাকে দেখতে পারেন না। এখন যে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই। এখানে দোষটা তার ছেলে ছিল। যেখানে তার অনুশোচনা করার কথা সেখানে তিনি এসে ঘরবাড়ি দেখছেন। সালমা বেগম অদর করে মৃদু হাসির ঝলক রেখে শুধালেন, যুথিকা দাদার তৈরি করা বাড়ি এটা। এ বাড়ির কেউ নতুন রূপ দিতে চায় না বাড়িটাকে। তার স্মৃতি হিসেবে শুধু এই বাড়িটাই আছে তাই। তানিয়া বেগম সোফায় গিয়ে বসলেন। সোফায় বসতেই সঙ্গে সঙ্গে ব্যগ্র কণ্ঠে বলে উঠলেন, ও মা, সোফাও দেখি নষ্ট হয়ে গেছে আপা। এটা বাতিল করতে পারেন না? নতুন একটা নিয়ে আসুন ঘরে। মেহমানদের যে এই সোফায় বসতে দেন, লজ্জা করে না? তানিয়া বেগমের কথার প্রেক্ষিতে সালমা বেগম এবারও হাসি ফোটালেন মুখে। বললেন, আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি আপা। ওই যে বললাম, আমার শ্বশুরের আমলের জিনিস, স্মৃতি। আর আপনি যেভাবে বলছেন সোফাটা এতটাও নষ্ট না, না হলে আমরা পাল্টেই ফেলতাম। তানিয়া বেগমের মুখ চুপসে এলো সালমা বেগমের হাস্যজ্জ্বল মুখ দেখে। এসব অপমানের পরও কারো মুখে হাসি লেগে থাকে। তানিয়া বেগম আরো কিছু বলতে চাইলেন, কিন্তু ছেলের জন্য সম্ভব হয়ে উঠল না। তুহিন জুথিকার নিকট এগিয়ে এসে বলল, আমরা এখানে এসেছি জ্যোতিকাকে নিয়ে যেতে। ভুলভাল কথা বলে শুধু শুধু নিজে অপমানিত হইও না আম্মু। তানিয়া বেগম রুষ্ট হলেন। ছেলের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, কোন আক্কেলে এমন গরিব ঘরের মেয়ের সাথে প্রেম করতে গিয়েছিলি? আবার তো ছেড়েও দিলি। মেয়েটাও বেহা তোর মতো একটা ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার মেনে নিল। এখন আবার তুইও কি দেখে পাগল হলি? যত সব মিডল ক্লাস লোকজন। হ্যাঁ, তুমি অনেক বড় লোক ক্লাস। এবার একটু চুপ থাকো, যা বলার বাড়িতে গিয়ে আমাকে বলবে। সালমা বেগম দূর থেকে দুজনের ফিসফিসানি দেখে বলে উঠল। বিয়াই আসলো না? তুহিন ঘুরে চাইল। সালমা বেগমের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, বাবার একটু কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি। ও, সালমা বেগম ছোট্ট করে জবাব দিয়ে নিজের কাজে মনোনিবেশ করলো। 2 গ্লাস শরবত বানিয়ে নিয়ে তানিয়া বেগম আর তুহিনের সামনে এলো। তুহিন একটা গ্লাস হাতে ওঠালো, কিন্তু তানিয়া বেগম একই ভঙ্গিতে বসে। তুহিন চোখ দিয়ে ইশারা করলো নেওয়ার জন্য। ছেলের ইশারা দেখে তানিয়া বেগম হাতে তুলে নিল গ্লাসটা। তুহিন এক চুমুকে শরবতটুকু শেষ করে সালমা বেগমকে জিজ্ঞেস করলো, জ্যোতি কোথায় মা? ঘরে আছে, দেখো। শ্রাবণের কপালের কাটা ফাটা জায়গা সেরে এসেছে, পায়ের ক্ষতটাও ঠিক হয়েছে। সে এখন একদম সুস্থ, কিন্তু তার বউ এটা মানতে নারাজ। শ্রাবণের মনে হয় সে আরো 2 দিন আগে একদম সুস্থ হয়ে গেছে, বাড়ির বাইরেও প্রায় চলে গিয়েছিল, কিন্তু পাখি ধরে বেঁধে আবার বাড়িতে নিয়ে এসেছে। এভাবে 7টা দিন তাকে ঘরবন্দি থাকতে হয়েছে। কাজ সব ফোনে সারতে হয়েছে, তবুও বেরোতে দেয়নি পাখি। একদম সুস্থ হলে তারপরই ছাড়বে তাকে। পাখি ঘরে ঢুকলো। শ্রাবণ তখন ল্যাপটপ কোলের ওপর নিয়ে বসে আছে, মনোযোগ দিয়ে কিছু একটা দেখছেও। পাখি দ্রুত পায়ে শ্রাবণের নিকট গিয়ে দাঁড়ালো। শ্রাবণের সামনে ভাতের প্লেট রেখে বলল, খেয়ে নিন, তারপর ঔষধ খাবেন। খাইয়ে দাও পাখি, এটা তোমার শাস্তি। শাস্তি? কিসের শাস্তি? আমাকে বাইরে বেরোতে না দেওয়ার শাস্তি। প্রত্যেকটা ওয়াক্ত তুমি আমায় খাইয়ে দিবে। পাখি দাঁড়িয়ে রইল কিছুক্ষণ একই ভঙ্গিতে, অতঃপর স্বীকারোক্তি দিল, আচ্ছা, খাইয়ে দিব 3 বেলা। শ্রাবণ মাথা তুলে চাইল পাখির নিকট। সে ভেবেছিল পাখি না করবে, কিন্তু না, একবার বলাতে রাজি হয়ে গেল। অবাকের বিষয়, পাখি ভাত মাখিয়ে শ্রাবণের সামনে নলা তুলে ধরল। শ্রাবণ হা না করে পাখির দিকে তাকিয়ে আছে। পাখি ভ্রুযুগল কুঞ্চিত করে বলল, হা করুন। শ্রাবণ হা করে ভাতের নলাটা মুখে তুলে নিল। অতঃপর পাখির হাতটা ধরে সামনে এনে হাতের পিঠে একটা চুমু খেলো। ভাতের প্লেটটা নিজ হাতে নিয়ে বলল, আমি খেয়ে নিব, তুমি যাও। যাবো? যাও। পাখি উঠে দাঁড়ালো বিছানা থেকে, এটো হাত নিয়ে বাইরে আসার জন্য চরণ ফেললো। কিছু দূর এগিয়েও হাসলো হয়তো। সেই সময়ে পিছু ডেকে উঠলো শ্রাবণ। বউ পাখি, কি হয়েছে? তোমার হাতের টেস্টটা দারুণ বউ পাখি। আজ থেকে তোমাকে 3 বেলা আমাকে ভাত মাখানোর দায়িত্ব দেওয়া হলো। পাখি কুঞ্চিত কপাল নিয়ে বের হলো ঘর থেকে। শ্রাবণের কথার পিঠে কোনো জবাব দিল না। 7 দিনে বহুত জ্বালিয়েছে ছেলেটা তাকে। অযাচিত কথা তার মুখ দিয়ে অনর্গল বেরিয়ে চলেছে 7 দিন। এবার পাখির জ্বালানোর পালা। জুথিকা জানালার ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। দুপুরে সূর্যে তপ্ত রোদের ঝলকানি এসে তার চোখে মুখে লাগছে, তবুও সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে, যেন এই রোদের ঝলকানি তার কাছে কিছুই না। অথচ তার চোখ মুখ বলছে তারা এই রোদ সহ্য করতে পারছে না। ঘেমে উঠেছে মুখমণ্ডল। তুহিন এগিয়ে আসলো রোদ বালিকার দিকে। জানালার কাছ ঘেঁষে এসে দাঁড়িয়ে জুথিকার পানে তাকালো। অতঃপর শীতল স্বরে ডাকলো জুথিকাকে। তুহিনের গলার স্বর পেয়ে জুথিকা ফিরে চাইল, বলল, এসে পড়েছ? তা তোমার ওই দজ্জাল মাটাও এসেছে বুঝি? এভাবে কেন বলছো জ্যোতি? উনি তোমার শাশুড়ি হন। শাশুড়ি হয়েও কিভাবে পারলো আমার সংসার ভাঙতে? মানে?
কাল মেঘার সাথে আমার কথা হয়েছে, ও কেন তোমাকে ফোন দিয়েছিল? সবটা জানাতে। কি জানিয়েছে জ্যোতি? তোমার মা মেঘাকে তোমার পিছনে লেলিয়ে দিয়েছিল যাতে তুমি আমাকে ছাড়তে বাধ্য হও। যাই হোক, যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে। তবে আমি তোমার সাথে যেতে পারি, তবে এক শর্তে। কি শর্ত জ্যোতি? আমি আর তোমার মায়ের সংসারে থাকতে পারবো না, আমি আলাদা হতে চাই। যদি থাকতে পারো তো আজকে আমি তোমার সাথে যাব। সন্ধ্যার দিকে কাজে ডেকে পুনরায় বিয়ে পড়ানোর হলো তুহিন আর যুথিকার। এতদিন আলাদা থাকার জন্য জুনায়েদ মির্জা আর সালমা বেগম সিদ্ধান্ত নিয়ে ওদের পুনরায় বিয়ে দিয়েছেন। বিয়ে পড়ানো নিয়েও তানিয়া বেগম জুনায়েদ মির্জা আর সালমা বেগমকে কথা শোনানো ছাড়লেন না। তবে এক পর্যায়ে শ্রাবণের ধমকে তিনি চুপ মেরে গিয়েছিলেন। বিয়ে পড়ানো হলেও যুথিকা সেদিন শ্বশুরবাড়ি গেল না। যুথিকার এই শ্বশুরবাড়ি না যাওয়া নিয়েও তানিয়া বেগম একটা ছোটখাটো ঝড় তুললেন বাড়িতে। কিন্তু তুহিন যখন বউকে শ্বশুরবাড়ি নিতে নারাজ হলো, তখন তানিয়া বেগম রুষ্ট হলেন। ক্রোধে ফেটে পড়লেন তিনি। বিগড়ানো মস্তিষ্ক নিয়ে বেরিয়ে আসলেন বাড়ি থেকে। তারপর দিন যুথিকার কথা মতো তুহিন অন্য বাসায় ঠিক করলো। সংসার করার মতো যাবতীয় জিনিসপত্র কিনে তুহিন দুদিন বাদে যুথিকাকে নিয়ে যেতে এসেছিল। যুথিকাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার আগে শ্রাবণ তুহিনকে উদ্দেশ্য করে শীতল কণ্ঠে তবু ধমকের সুরে কয়েকটা বাক্য ব্যয় করেছিল। আমার বোন হয়তো ভেবেচিন্তে তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, তবে আমার কাছে তুমি কোনো সুযোগ পাওনি। তাই যা করবে ভেবেচিন্তে। আমার নজর তোমার পানে সবসময় থাকবে। যদি কোনোদিন শুনতে পাই আমার বোন তোমার থেকে চুল পরিমাণ কষ্ট পেয়েছে, তো সেদিন তোমার শেষ দিন হবে। আর হ্যাঁ, তোমার ওই সো কল্ড মাকে বলে দিবে সেই আদর্শবান শিক্ষক জুনায়েদ মির্জা আর গরিব নেই, তোমাদেরও এক ধাপ উপরে উঠে এসেছে এখন। তাই তোমার মা যাতে আমার বোনের ছোট্ট সংসারে গিয়ে তার ওই লম্বা নাকটা না গলায়। আমার বোনকে কষ্ট দিয়ে সে যে পার পেয়ে যাবেন এমনটাও আশা করো না। তুহিন শ্রাবণকে কথা দিয়েছিল তার থেকে যুথিকা আর কোনো কষ্ট পাবে না, আর না তার মার থেকে। শ্রাবণ আজকে বাইরে বেরিয়েছে, তবু বউয়ের অনুমতি নিয়ে। বউ পাখিকে সে এতদিন পুচকে আন্ডা বাচ্চা ভেবেছিল। সেই বউ পাখি তার একটা অ্যাক্সিডেন্টে এতটা কঠোর হলো। কত কঠিন তার নিয়ম কানুন। এই কটা দিন যেন উঠতে বসতে পাক্কা গিন্নির মতো কথা শুনিয়েছে। এটা কেন করলেন, ওটা কেন করলেন, হ্যান ত্যান। শ্রাবণের হঠাৎ করে মনে হলো তার বউ পাখি বুঝি বড় হয়ে গেছে। বউ পাখির কথা চিন্তা করতে করতে পার্টি অফিসের সামনে এসে থামলো শ্রাবণ। গায়ে থেকে নামতেই আসিফ আর হৃদয় দুজনে দুদিক থেকে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল। দলের আরো কয়েকটা ছেলে এসে ফুলের মালা দিয়ে শ্রাবণকে বরণ করে নিল। শ্রাবণ অবাক দৃষ্টিতে সবাইকে দেখে বলে, কি করছিস এসব? আসিফ আর হৃদয় শ্রাবণকে বগল দাবা করে নিয়ে যেতে যেতে বলল, কতদিন পর আসলেন ভাই, একটু বরণ করতে হবে না আপনাকে? আমি কি নতুন বউ নাকি যে বরণ করবি? ছাড় আমাকে। নতুন বউ না, আপনি বউ কেন হতে যাবেন ভাই? তবে ভাই একটা কথা বলবো, শুনবেন? বল। আপনাকে আজকে নতুন জামাইয়ের মতো লাগতেছে। লাগাবই তো নতুন, এখন বাসরটাও করতে পারলাম না, তাহলে পূরণ হলাম কিভাবে? আর কতকাল যে নতুন থাকতে হবে উপরওয়ালা জানেন। কি বিড়ি করছেন ভাই? আমাদেরও কন শুনি। কিছু না, ছাড় আমাকে। আর দোয়া কর যাতে তাড়াতাড়ি পুরনো হয়ে যেতে পারি। শ্রাবণ পাখিকে পড়তে বসিয়ে রেখে গিয়েছিল আজকে, কারণ সামনে কমাস বাদে তার পরীক্ষা। এই কটা দিন সে শ্রাবণের জন্য পড়াশোনা করতে পারেনি, তাই শ্রাবণ তাকে একদম বইয়ের সাথে লেগে থাকতে বলেছে। এক কথায় চিপকে থাকা যাকে বলে। পাখিও বইয়ের সাথে এতক্ষণ লেগেছিল, মানে একদম চিপকে ছিল, যেন বই তার জামাই, আর সে জামাইয়ের সাথে প্রেম টেম করছে। কিন্তু এতক্ষণ চিপকে থাকলেও পাখির আর ধৈর্য কুলালো না, উঠে পড়লো বই সব রেখে। হঠাৎ করেই তার মন খারাপ হলো। এই বিষণ্ণ দুপুরে বিষণ্ণ হলো তরুণীর মন। ঘর থেকে বের হয়ে পা ফেললো সালমা বেগমের ঘরে যাওয়ার জন্য। সালমা বেগমের ঘরের দরজা খোলাই ছিল, তবুও পাখি অনুমতি নিল। সালমা বেগম অনুমতি দিলেন, পাখি ঘরে ঢুকলো। সালমা বেগম নিজের কাপড় ভাঁজ করছিলেন। পাখিকে ঢুকতে দেখে তিনি কাপড় ভাঁজ করতে করতে বললেন, প্রত্যেকবার তোর অনুমতি নিতে হবে? অভ্যেস মা। বস। পাখি সালমা বেগমের নিকট আসলো। সালমা বেগমের থেকে কাপড় নিয়ে বলল, আমি ভাঁজ করে দিচ্ছি মা। সালমা বেগম মুচকি হাসলেন। বিছানায় এসে বসলেন তিনি। পাখির দিকে তাকালেন। কি সুন্দর করে কাপড়গুলো ভাঁজ করছে, একদম চোখ জোড়ানোর মতো। সালমা বেগম বড্ড ভালোবাসা নিয়ে বললেন, ভাগ্য করে আমি তোর মতো ছেলের বউ পেয়েছি পাখি। পাখি ফিরে তাকালো সালমা বেগমের দিকে। সুখের রেশ কণ্ঠে মিশিয়ে বলল,
আমিও ভাগ্য করে আপনাদের মতো একটি পরিবার পেয়েছি মা।